আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা। সো সেই বিষয়টাকে মাথায় রেখে তোমাদের পঞ্চম অধ্যায়ের থিওরিটিক্যাল লেকচার অলরেডি আমরা শেষ করেছি, আমাদের ইউটিউবে আপলোড করা আছে। এবং আজকে তোমাদেরকে চ্যাপ্টার 5 থেকে 50টার মতো এমসিকিউ সলভ করাবো ব্যাখ্যা সহ। আশা করছি এই 50টা এমসিকিউ প্র্যাকটিস করলে তোমার আর কোনো এমসিকিউতে কোনো রকম প্রবলেম তুমি আর ফেস করবে না, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। এখানে বলতেছে সালফারের সুপ্ত যোজনী কত, ঠিক আছে? সো আমরা জানি সুপ্ত যোজনী নির্ণয় করার সূত্রটা হচ্ছে, আগে আমাদেরকে কি করতে হয় বলো তো? আগে আমাদেরকে বের করতে হয়, জানতে হয় যে সর্বোচ্চ যোজনী কত এবং সক্রিয় যোজনী কত আছে সেটা। তাহলে চলো আমরা একটু যদি দেখি যে আমাদের সূত্রটা হইতেছে এরকম যে সুপ্ত যোজনী ইজ ইকুয়াল টু সক্রিয় যোজনী মাইনাস, আচ্ছা এটা হলো সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী, তাই তো? তাহলে আমাদের এইখানে সর্বোচ্চ যোজনী কত আছে? আমরা জানি যে সালফারের যোজনী হচ্ছে 3টা, সেটা হচ্ছে কত? 2, 4 এবং 6। তাহলে এখানে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6। এখন স্যার আমি তো এখানে সক্রিয় যোজনী কোনটা জানি না, সো আমাকে একটু বের করতে হবে। বের করব কিভাবে? এই যে দেখো H2SO3, তো 1 × 2 জারণ সংখ্যাটা বের করলেই তুমি এটা আসলে পেয়ে যাবা যে কত এখানে আসলে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? প্লাস হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে প্লাস -2 × 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে বলতে পারি 2 + x - 6 ইজ ইকুয়াল টু 0। অতএব আমরা বলতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে এখানে সক্রিয় যোজনী হচ্ছে 4। তাহলে আমরা এখান থেকে এটা বিয়োগ করলে পাবো হচ্ছে কত বলো তো? 2। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই 1 নাম্বার অবজেক্টিভের সঠিক উত্তর হচ্ছে 2। আচ্ছা, এর পরের যে অবজেক্টিভটা আছে সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে কিছু অপশানস দেওয়া আছে। আমরা প্রত্যেকটা অপশান একটু চেক করব। আমরা আগে ক্যালসিয়াম যেহেতু বলা আছে, আমরা জানি যে এইটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। সো ইলেকট্রন কনফিগারেশন যদি করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো? আরেকটা হচ্ছে কত? 4s2, এরকমটাই তো হওয়ার কথা। দেখি তো, 6 2 2 4 2 6 10 12 18 আর হচ্ছে 20। তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার 1 নাম্বার অপশানে এই জায়গাটাতে 4s2 হওয়ার কথা, বাট এইখানে আছে 3d2। সো আমি 1 নাম্বার অপশানটাকে ক্যাচ করতে পাচ্ছি না। এখন যাইতে হবে আমার 2 নাম্বার অপশানে, যোজ্যতা ইলেকট্রন। এটা যা কাকে বলে জানো? যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। ওকে, এটা হচ্ছে কোনো একটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে যোজ্যতা ইলেকট্রন 2, কারণ আমরা জানি শেষ কক্ষপথে এখানে 2টাই তো আছে। সো এটা আমরা পেয়ে গেলাম। তারপরে বলতেছে যোজনী 2, আমরা জানি যে এটাও সঠিক। সো আমাদের অপশান সঠিক হচ্ছে 2 আর 3, তার মানে সি নাম্বারটা। আমি প্রত্যেকটা অবজেক্টিভের ব্যাখ্যা সহ তোমাদেরকে পড়াচ্ছি। আমার মনে হয় যে এই 50টা এমসিকিউ তুমি যদি প্র্যাকটিস করতে পারো, তোমাকে আর পেছনে ফিরে তাকাইতে হবে না। এটা একদম নিশ্চিত থাকো তুমি, একেবারেই কোনো রকম চিন্তা ছাড়া। তারপরে আসো, এখানে বলতেছে যে কোন যৌগমূলকের যোজনী 1। তাহলে আমরা যদি দেখি একটু, অপশান 4টা আছে, এই 4টার মধ্যে কার যোজনী কত? এই যে নাইট্রেট, এইটার যোজনী আমরা জানি হচ্ছে 1। এই যে কার্বনেট, এইটার যোজনী হচ্ছে 2। সালফেট, এইটার যোজনী 2। ফসফেট, এটার যোজনী হচ্ছে 3। তাহলে যোজনী 1 কার বলতো? 1 হচ্ছে নাইট্রেটের। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এরপরে আসো অবজেক্টিভ নাম্বার 4। অবজেক্টিভ নাম্বার 4 এ আমরা কি বলছি?
যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর অষ্টকের নিয়ম মেনে চলে। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, কেন্দ্রীয় পরমাণুকে যে মৌলটা বা যেই পরমাণুটা কেন্দ্রে থাকে, তাই তো, সেটা কীরকম? আমরা যদি 1 নাম্বার অপশানটা চেক করি, দেখো কার্বন এইটা সেন্টারে থাকে, তার চারপাশে 4টা ক্লোরিন থাকে। ওকে, 2 নাম্বার অপশানে কি আছে? BCl3। তাহলে এই যে বোরন, এর শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, এর সাথে করে 3টা ক্লোরিন যুক্ত থাকবে, এটা আমরা বুঝলাম। তারপরে আমাদের 3 নাম্বার অপশানে কে আছে? 3 নাম্বার অপশানে আছে হচ্ছে H2S, তার মানে সালফার, এইটার শেষ কক্ষপথে তো 6টা ইলেকট্রন, তাহলে এইখানে একটা হাইড্রোজেন আর এইখানে একটা হাইড্রোজেন। এটা আমরা গঠনটা এঁকে ফেললাম। এইবার দেখি যে কেন্দ্রীয় পরমাণুর জন্য কোনটা তার নিয়মটা মেনে চলছে। খেয়াল করো, এইখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন। এই কার্বনের আগে ইলেকট্রন ছিল 4টা, এরপরে যুক্ত হয়েছে 4টা ক্লোরিন, তাহলে এইখানে আমরা 8টা পেয়ে যাচ্ছি কার্বনের জন্য। বোরনে খেয়াল করো, বোরনের আগে ইলেকট্রন ছিল 3টা, আর এখন ক্লোরিন যুক্ত হয়েছে 3টা, তাহলে এইটার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এইটা তো নিষ্ক্রিয় হলো না, নিষ্ক্রিয় হইতে হইলে আমরা জানি যে 8টা ইলেকট্রন দরকার। এবার 3 নাম্বার অপশানটা আমরা একটু দেখি, এখানে কি বলতেছে? সালফার কেন্দ্রীয় পরমাণু, এর আগে ছিল 6টা আর এখন যুক্ত হয়েছে 2টা হাইড্রোজেন, তাইলে আমরা বলতে পারি এর শেষ কক্ষপথে এখন 8টা ইলেকট্রন আছে। তার মানে আমাদের অপশান 1 এবং 3 হচ্ছে সঠিক। 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে সি নাম্বারে। 1 আর 3 কোথায় আছে? সি নাম্বারে আছে। এবার প্রশ্নটা একটু দেখে নাও যে আয়ন গঠনের সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। তাহলে আমরা একটু চেক করে নেই। আচ্ছা, আয়ন বলতে কি বোঝো তোমরা? আয়ন বলতে আমরা বুঝি যে কোনো একটা মৌলের চার্জের অবস্থা বা আমরা এটাকে বলতে পারি চার্জিত অবস্থা, তাই তো? এটাকেই আমরা হচ্ছে আয়ন বলে থাকি, তাই তো, চার্জিত অবস্থা। তাহলে এই যে পটাশিয়ামের কথা বলা আছে, পটাশিয়াম যদি চার্জিত অবস্থা প্রাপ্ত হতে চায় তাহলে তাকে কি করতে হবে? পটাশিয়াম চার্জিত অবস্থা হইতে গেলে তাকে যেটা করতে হবে সেটা হইতেছে যে আমরা দেখব যে পটাশিয়াম আসলে কি করে, ইলেকট্রন ত্যাগ করতে পারে কিনা। তাহলে দেখো, এই যে পটাশিয়াম, ও তো ধাতু, সে একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যায় পটাশিয়াম প্লাস, তাই তো? তাহলে আয়নিত অবস্থায় হয়। তাহলে এটা পটাশিয়াম প্লাস যখন হয়, একটা জিনিস একটু তোমরা খেয়াল করো তো, দেখো তো এই বেসিকটা জানো কি না, যে পটাশিয়াম এইটার ইলেকট্রন কয়টা আছে? 19টা। প্রোটন কয়টা আছে? 19টা। আমরা জানি ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান, তাহলে পটাশিয়াম যে একটা ইলেকট্রন ত্যাগ করলো তার এখন ইলেকট্রন কয়টা আছে বলো তো? 18টা। পটাশিয়ামের এখন ইলেকট্রন কয়টা আছে? 18টা। সো 18টা ইলেকট্রন কার সমান? আর্গন, কারণ আর্গনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18টা। তাহলে আয়নিত অবস্থায় পটাশিয়াম আর্গনের মতো আচরণ করবে। তারপরে দেখো তুমি আরেকটা বিষয়, যে কোনটিতে ত্রিবন্ধন বিদ্যমান। লেটস চেক, আমরা একটু চেক করি। এ নাম্বার অপশান, এই যে আছে হাইড্রোজেন, এই যে আর একটা হাইড্রোজেন, এদের মাঝখানে এরকম বন্ধন হয়। বি নাম্বার, অক্সিজেন, ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন জানো? অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা। তাহলে অক্সিজেন যেহেতু 2টা আছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখন এরা আর এরা বন্ধন তৈরি করবে, তাই তো? তারপরে আছে হচ্ছে সি নাম্বার অপশান, N2। নাইট্রোজেনে কয়টা আছে শেষ কক্ষপথে ইলেকট্রন? 5টা। এই যে আরেকটা নাইট্রোজেন, 1 2 3, তাহলে এরা বন্ধন তৈরি করবে, রাইট। আরেকটা আছে হচ্ছে ডি নাম্বার অপশান, সেখানে আছে ক্লোরিন, এর শেষ কক্ষপথে আমরা জানি 7টা ইলেকট্রন। ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন বলো তো? ওকে, আমি এইভাবেই দিলাম, 1 2 3 4 5 6 7। তাহলে এই যে এরা বন্ধন তৈরি করে। এখন যদি একটু স্ট্রাকচারটা আমি দেখি, যে হাইড্রোজেনের মধ্যে একক বন্ধন, অক্সিজেনের মধ্যে দ্বিবন্ধন, নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন,
আর ক্লোরিনের মধ্যে একক বন্ধন। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা পেয়েছি? সঠিক উত্তর পেয়েছি আমরা হচ্ছে এই যে নাইট্রোজেনেরটা। তাহলে এটা হইলো আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা। তো তোমরা যদি এখন পরবর্তী প্রশ্নটা দেখতে পারো, সেটা একটু দেখো। এমসিকিউ নাম্বার হচ্ছে 7 নাম্বার এমসিকিউতে এই প্রশ্নটা ভুল আছে। এটা SO2 হবে না, এটা হবে SO3 হবে। একটু খেয়াল করো, 6টি বন্ধন জোড় আছে। সো আমরা একটু ক্রস চেক করতে হবে যে 6টা আছে কিনা আসলেই। দেখো, এই যে একটা সালফার, এর শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 6টা। তো 6টা ইলেকট্রন যদি থাকে, অক্সিজেনও আমার এখানে প্রশ্নে দেওয়া আছে কয়টা বলো তো? অক্সিজেনও দেওয়া আছে আমার এখানে 3টা। আমরা জানি যে প্রতিটা অক্সিজেনের শেষ কক্ষপথেও কয়টা থাকে বলো তো? 6টা থাকে, তাই না? তাহলে এখন যদি আমরা একটু বন্ড তৈরি করি, এই যে বন্ড, আর হচ্ছে এই যে বন্ড, আর হচ্ছে এই যে বন্ড, তাহলে আমরা এখানে বন্ড পেয়েছি কয়টা? 3টা। তাহলে তুমি একটু দেখো, সরি, আমরা যদি বলি যে বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার। বিপি মানে কি বলতো? বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার। সো এইটার মধ্যে বন্ড পেয়ার আছে কয়টা দেখো তো? 1 2 3 4 5 এবং 6 বন্ড পেয়ার আছে 6টা। আরেকটাকে বলি আমরা এলপি মানে কি? এলপি মানে হচ্ছে লোন পেয়ার। সো এখানে লোন পেয়ার আছে কয়টা? 1 2 3 4 5 6 লোন পেয়ারও আছে কয়টা? 6টা। এবং আমরা জানি যে এই যে সালফাইড, এটা অ্যাসিড বৃষ্টিতে সহযোগিতা করে বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি করে। তার মানে আমাদের এখানে 3টা অপশান সঠিক, 1 2 এবং 3। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আসো এমসিকিউ নাম্বার 8। কার্বন মনোক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? আচ্ছা, কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বনের সক্রিয় যোজনী কত? একটা জিনিস খেয়াল করো, মনে রাখবা একটা নোট, যে অক্সিজেন যদি কোনো মৌলের সাথে যুক্ত থাকে, হ্যাঁ, মৌলের সাথে যুক্ত থাকে, তখন অক্সিজেনের যে পরমাণু থাকে তাকে 2 দ্বারা গুণ করলে পাশের মৌলের সক্রিয় যোজনী পাওয়া যাবে। পাশের মৌলের কি পাওয়া যাবে? সক্রিয় যোজনী পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো তো, এখানে কার্বনের পাশে মনে মনে কত আছে? একটা পরমাণু। সো আমরা নিয়ম শিখেছি, এইটাকে 2 দিয়ে গুণ করলে আউটপুট কত আসবে? 2। তাহলে এই 2 হচ্ছে কি? এই 2 হচ্ছে কার্বনের অ্যাক্টিভ ভ্যালেন্সি বা সক্রিয় যোজনী। তাহলে সঠিক উত্তর হচ্ছে বি। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এবার আমরা একটু পরের এমসিকিউটা দেখি। পরেরটাতে কি আছে দেখো, SF4 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত? তাহলে দেখো, আমরা জানি যে সুপ্ত যোজনীর সংজ্ঞায় পড়েছি, সুপ্ত যোজনী ইজ ইকুয়াল টু কি পড়েছি সর্বোচ্চ মাইনাস সক্রিয়। তাহলে সালফারের সর্বোচ্চ আমরা জানি হচ্ছে কত? 6। আর সক্রিয় কত? এই যে পাশের মৌলের সঙ্গে যে আছে, এটা সালফারের সক্রিয়। তাহলে 6 - 4 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে আমরা বললাম এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। ঠিক আছে, আচ্ছা, তারপরের যে প্রশ্নটা আছে সেটা দেখো একটু। বলতেছে যে ফসফোনিয়াম ফসফেটের সঠিক সংকেত কোনটি? আচ্ছা, তোমরা জানো কি যে ফসফোনিয়ামের সংকেত কি? ফসফোনিয়ামের সংকেত হচ্ছে PH4। আর এটা যৌগমূলক চিন্তা করলে PH4+। আরেকটা বলতেছে ফসফেট, এটার সংকেত কি জানো? এটার সংকেত হচ্ছে PO4। এটা এরকম দেখতে হয়, ঠিক আছে। এইখানে একটা প্লাস মানে এইটার যোজনী 1, কারণ আমরা জানি যৌগমূলকের বেলায়
আমরা জানি যৌগমূলকের বেলায় তাদের যে চার্জ থাকে সেটাই তার যোজনীর মতো কাজ করে। এখন যদি আমরা এখান থেকে যৌগটা তৈরি করতে চাই তাহলে আমরা কি যৌগ তৈরি করতে পারবো, আমি একটু এই জায়গাটায় লিখে দিই। ঠিক আছে, দেখো এটা কি ফসফোনিয়াম ফসফেট, এটা হচ্ছে PH4 আর হচ্ছে PO4। সো ভ্যালেন্সি যদি আমরা নিজেরটা বসাই, এইটার 1 এইটার 3, সো 3 চলে আসবে এখানে, 1 চলে যাবে এখানে। সো যোজনী শিফট করে আমরা এভাবে লিখতে পারি। দেখি তো আমাদের অপশান এটা আছে কি না। হ্যাঁ, বি নাম্বার অপশান আমরা পেয়ে গেছি। বি নাম্বার অপশানটা তো ভুল, 1 নাম্বারটা তো হয়ই নাই। সো পরের অপশানটাতে আমরা একটু দেখি, এখানটাতে আমরা পেয়েছি এই যে 4 নাম্বার অপশানে আমরা এটা পেয়ে গেছি। ওকে, এবার দেখো 11 নাম্বার MCQতে বলতেছে যৌগ গঠনের সময় কোন মৌলদ্বয় একই নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আমরা একটু দেখি, পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এটা হচ্ছে পটাশিয়াম প্লাস, অর্থাৎ এর ইলেকট্রন আছে 8টা। আবার এখানে বলতেছে ফ্লোরিন, ও কি ইলেকট্রন গ্রহণ করবে নাকি ত্যাগ করবে। দেখো তো ফ্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে বলো তো, 7টা। সো ফ্লোরিন ও আবার একটা ইলেকট্রন রিসিভ করে, তাহলে ওর হচ্ছে কয়টা বলো তো। ফ্লোরিনের হচ্ছে আগে ছিল 9, এখন হচ্ছে 10, এটা হইল না। তাহলে আমরা দেখি অপশান বি, ক্যালসিয়াম সে 2টা ইলেকট্রন কি করতে পারে বলো তো, যেহেতু ধাতু ইলেকট্রন ত্যাগ করবে। সো টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা, এটা হচ্ছে 18টা, আর সালফার ওর 16টা, ও 2টা রিসিভ করে, টোটাল 8টা। তারপরে আসো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা একটু দেখি, ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে, তার হয় 10টা। ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে, ওর হয় 18টা। আবার আসো অ্যালুমিনিয়াম, ও 3টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অ্যালুমিনিয়ামে থাকে 10টা, আর সালফারের হচ্ছে 18টা। তোমরা অলরেডি বুঝেই গিয়েছো যে আমাদের সঠিক উত্তর কোনটা, এই যে ক্যালসিয়াম আর সালফারের যে পার্ট, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে ক্যালসিয়াম আর সালফার, অপশান বি। তারপরে দেখি আমরা অপশান MCQ নাম্বার হচ্ছে 12, কোনটি পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, কোনটি পানিতে অদ্রবণীয়। তুমি একটা জিনিস শর্টকাটে মনে রাখবা যে আয়নিক যৌগগুলা সাধারণত পোলার যৌগ হয়। আই রিপিট, সাধারণত আয়নিক যৌগগুলা পোলার যৌগ হয়, আর সমযোজী যৌগগুলো হয় হচ্ছে তোমার নন পোলার, বাট কিছু কিছু যৌগ পোলার হয়। তোমার বইতে এমন ব্যাখ্যাই দেওয়া আছে। তো তুমি একটু দেখো যে এখানে সমযোজী যৌগটাকে আইডেন্টিফাই করতে হবে। তুমি মনে রাখবা যে কিভাবে শর্টকাট বুঝবা, আয়নিক যৌগে কিন্তু ধাতু আর কে থাকে বলো তো, ধাতু আর অধাতু থাকে। সো ধাতুতে কারা বুঝবো আমরা, যাদের শেষ কক্ষপথে 1, 2 এবং 3 পর্যন্ত ইলেকট্রন থাকবে, আর অধাতুতে যাদের শেষ কক্ষপথে 4, 5 এবং 6, 7 পর্যন্ত ইলেকট্রন থাকবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, কোনটা পানিতে অদ্রবণীয়। আমি দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে আয়নিক, এটা হবে না। ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক হবে না, লিথিয়াম ফ্লোরাইড আয়নিক হবে না। তাহলে বাকি থাকবে হচ্ছে এই যে সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইড কিন্তু দ্রবীভূত হবে না। কেন হবে না? দ্রবীভূত না হওয়ার কারণে এটার একটা অধক্ষেপ পড়বে। হ্যাঁ, সিলভার ক্লোরাইডে সিলভারের অধক্ষেপ পড়ে। সিলভারের কি পড়ে? সিলভারের অধক্ষেপ পড়বে। বুঝতে পেরেছ? সো আমার মনে হয় তোমরা এই MCQটা বুঝতে পেরেছ। তার পরবর্তী প্রশ্ন, কোনটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? এটা আমি তোমাদেরকে মনে রাখার জন্য আমরা একটা লেকচার শিট আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে রেখেছি। তোমরা সেই লেকচার শিটটা একটু ফলো করবা। ওইখানে দেখবা যে প্রথম যে অংশটা, সেখানেই যাদের মাল্টিপল ভ্যালেন্সি আছে তাদের কথা বলা আছে। সো এখান থেকে আমরা জানি যে এটার অপশানটা হচ্ছে আয়রন। সাধারণত আয়রন এইটার ভ্যালেন্সি হচ্ছে 2 আর 3, তারপরে হচ্ছে কপার 1, 2, তারপরে সালফার 2, 4, 6, তারপরে হচ্ছে তোমার
কাকে বলবো, ফসফরাস, এটা হচ্ছে 3 এবং 5, এরকম অনেক এক্সাম্পল দেওয়া আছে, তুমি একটু কষ্ট করে দেখে নেবে, কেমন? আচ্ছা, তারপরে আসতেছে কোনটা দ্বিযোজী যৌগমূলক। দ্বিযোজী শব্দটার অর্থ হচ্ছে যে এইখানে যোজনী থাকবে দুইটা। যোজনী থাকবে কয়টা? 2, যোজনী হবে 2। তাহলে আমরা একটু দেখি তো, এই যে নাইট্রাইট যোজনী 1, সালফাইট যোজনী 2, ফসফিন, হ্যাঁ, এই যোজনী হচ্ছে 1, ফসফেট এর যোজনী হচ্ছে 3। তাহলে তো বলো আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যোজনী কত বলছে? 2, সরি, সঠিক উত্তর হচ্ছে আমাদের এই যে সালফাইট, বুঝছো? আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা, নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? এবার তোমরা পারবা। এই যে দেখো ক্যালসিয়াম, আর এই যে দেখো ফসফেট। ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2 আর ফসফেটের হচ্ছে 3। তাহলে শিফট করে দাও, শিফট করে দিলে 3 চলে আসবে এইখানে আর 2 চলে যাবে এইখানে। তাহলে ফাইনাল আউটপুটটা হবে Ca3 আর হচ্ছে PO4 হোল 2। তাহলে তুমি এটা দেখো Ca3PO4 হোল 2, বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কোন যৌগের বন্ধন গঠন অষ্টক নিয়ম অপেক্ষা 2-এর নিয়ম অধিক কার্যকরী? মানে আমরা দেখব যে অষ্টক নিয়ম থেকে 2-এর নিয়মটা বেশি মানে। আচ্ছা, 2-এর নিয়ম বলতে কি বোঝো? 2-এর নিয়ম মানে কিন্তু শেষ কক্ষপথে শুধু 2টা ইলেকট্রন থাকবে এমন না। যদি শেষ কক্ষপথে একের অধিক জোড়া ইলেকট্রন থাকে, অথবা একের অধিক জোড়া ইলেকট্রন থাকে, অথবা মিনিমাম 2টা ইলেকট্রন থাকে, এই সকলের ক্ষেত্রে এটাকে বলবো আমরা যে এটা 2-এর নিয়ম মেনে চলে। কার নিয়ম মেনে চলে? 2-এর নিয়ম মেনে চলে। তাহলে দেখো PCl5 আমরা যৌগটা পেয়েছি, এটা আমরা একটু তোমাকে দেখানোর চেষ্টা করি যে আমরা পেয়েছি কত বলো তো, PCl5। আচ্ছা, PCl5 নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, একটু যৌগের এক্সাম্পলটা আমরা দেখাই। দেখো কত পেয়েছি, প্রথমে PCl5, তার মানে এইটা যদি স্ট্রাকচার দেখি, ওর শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন, তাহলে এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন, এটা ক্লোরিন। সো এখানে 5টা ক্লোরিন থাকার কারণে অষ্টক নিয়ম তো মেনেছে, বাট একটা ব্যতিক্রম নিয়ম দ্বারা মেনেছে। সেটা কি? সেটা হইতেছে অষ্টক সম্প্রসারণ বা অক্টেট এক্সটেনশন। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বি নাম্বারটা AlCl3, এখানে অ্যালুমিনিয়াম সেন্টারে আর তার চারপাশে 3টা Cl। সো এরপরে আছে কে? অ্যামোনিয়া NH3, তাহলে এইখানে একটা অ্যামোনিয়া, নাইট্রোজেন, তার চারপাশে 3টা হাইড্রোজেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আছে কয়টা? নাইট্রোজেন 8টা হলো, এইখানে 2টা ইলেকট্রন আছে। ওকে, আমি মনে হয় অ্যান্সার পেয়ে গিয়েছি। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত বলো তো? এখানে সি। সঠিক উত্তর হচ্ছে সি। এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। তুমি বলতে পারো স্যার ওই যে PCl5 পড়লাম, এটা কি অ্যাপ্রোপ্রিয়েট না? ওটা অ্যাপ্রোপ্রিয়েট হতো যদি আমাকে দেখতে হবে যে কোনটা ভালোভাবে নিয়মটা মেনে যাচ্ছে আর কি, বুঝছো? এটা। আচ্ছা, এরপরে আসো MCQ নাম্বার 17। ফসফরাস ট্রাইক্লোরাইড অণুতে কতটি সমযোজী বন্ধন বিদ্যমান? ফসফরাস ট্রাইক্লোরাইড, তোমরা মনে রাখবা ট্রাই মানে হচ্ছে 3, আর পেন্ট বা পেন্টা মানে হইতেছে 5। তাহলে ফসফরাসের যোজনী তো 2টা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। সো এই ক্ষেত্রে আমরা 3 নিয়ে কাজ করব, যেহেতু ট্রাই কথাটা আমার প্রশ্নে অলরেডি বলা আছে, তাই না? তাহলে আমরা এটাকে দেখব হচ্ছে যৌগটা হচ্ছে PCl3। খুব সিম্পলি বুঝে গেলাম। এখন আমাকে বের করতে বলছে যে এর মধ্যে কতগুলো সমযোজী বন্ধন বিদ্যমান, এটা আইডেন্টিফাই করতে হবে। এটা আমি কিভাবে করব? দেখো এই যে ফসফরাস, এর শেষ কক্ষপথে তাহলে 3টা ইলেকট্রন থাকবে, এখানে 3টা ক্লোরিন যুক্ত হবে, হ্যাঁ। তাহলে এই যে কয়টা যুক্ত হচ্ছে ওই কয়টাই সমযোজী বন্ধন। তাহলে এইখানে সমযোজী বন্ধনের সংখ্যা কয়টা বলো তো? 3টা। এখানে সমযোজী বন্ধনের সংখ্যা হচ্ছে 3টা। ওকে, তার পরবর্তী প্রশ্নে বলতেছে 18 নাম্বার,
আমরা 18 নম্বরে চলে এসেছি। ওকে, আমরা কি কোনো কিছু মিস করেছিলাম? নো আই গেস। আচ্ছা, 18 নম্বর, এইচএফ এর ক্ষেত্রে এইচএফ এর ক্ষেত্রে 3টা অপশান দেওয়া আছে। সো যেহেতু এখানে বন্ধন নিয়ে কাজ করতে বলেছে, আমরা আগে একটু আইডেন্টিফাই করব যে এর ভেতরে কি ধরনের বন্ধন বিদ্যমান আছে। হ্যাঁ, আগে দেখি হাইড্রোজেন এবং ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে কয়টা বলো তো? 7টা। তাহলে এই একটা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন তৈরি করে। আমরা বুঝলাম যে এই বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। সো এটা 2-এর নিয়ম মেনে চলে, অবশ্যই 2-এর নিয়ম মেনে চলে। পানিতে দ্রবণীয়, এটা কি পানিতে দ্রবীভূত হবে? পানিতে দ্রবীভূত হবে, অবশ্যই হবে। হ্যাঁ, কারণ হাইড্রোজেনও আমরা জানি যে আংশিক ধনাত্মক আচরণ করে এই ক্ষেত্রে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে অনেক বেশি। এটা আমি তোমাদেরকে আরেকটা ক্লাসে একদিন বোঝাবো। তাহলে এই ক্ষেত্রে যদি পানিতে দ্রবণীয় হয়, তার মানে তার পোলারিটিও তার ভিতরে বিদ্যমান। তাহলে আমরা বলতে পারি যে আমাদের উত্তর এখান থেকে সঠিক কয়টা বলো তো? 3টা, 1 2 3। ওকে, তার পরবর্তী 19 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া অণুতে মুক্ত জোড় ইলেকট্রন কয়টা? লেটস চেক অ্যামোনিয়া। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 3টা। তাহলে এই 3টা ইলেকট্রনের সাথে একটা করে, সরি এটা হাইড্রোজেন, আমি ক্লোরিন লিখে ফেলেছি ভুলে। সো এইখানে হাইড্রোজেন যুক্ত হইল। তাহলে এই যে একটা পেয়ার, এটা ফ্রি থাকবে। সো আমরা এখানে বলতে পারি যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন হচ্ছে কয়টা বলো তো? 2টা। হ্যাঁ, মুক্ত জোড় 3টা, মুক্ত জোড় 2টা, আর বন্ধন জোড় তো এখানে আছে 3টা। বাট 3টা বন্ধন জোড়ের ভিতরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। দেখো এই প্রশ্নটা সিলেট বোর্ড, যশোর বোর্ড, হ্যাঁ, তারপরে এই যে ঢাকা বোর্ড, এই সবগুলা বোর্ডে চলে যায়। অস্ট্রেলিয়া বোর্ড চলে আসছে একটা, এবি। এটা অস্ট্রেলিয়া বোর্ড না, এটা হচ্ছে অল বোর্ড। ওকে, ঠিক আছে। এবার আসো পরবর্তী প্রশ্ন, FeCl3 এর Fe এর সূত্র যোজনী কত? তাহলে আমরা একটু দেখি, আমাদের কম্পাউন্ডটা বা যৌগটা হচ্ছে FeCl3। সো আমরা সূত্র জানি যে সর্বোচ্চ মাইনাস সক্রিয়। তাহলে এই থিম থেকে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 2টা, 2 আর 3। তাহলে সর্বোচ্চ 3, যেহেতু ক্লোরিনের পাশে এখানে 3 আছে, তার মানে এই 3টা হচ্ছে আয়রনের। 3 - 3 = 0। তাহলে এই যৌগে সূত্র যোজনী হচ্ছে 0। ওকে, নাইস। তারপরে আসো, এখন বলতেছে যে পানিতে অদ্রবণীয় যৌগ কোনটা? আমরা জানি, তুমি এই টার্মটা মনে রাখবা। দেখো প্রত্যেকটা অবজেক্টিভে আমি তোমাকে এক্সপ্লেনেশনটা দেওয়ার চেষ্টা করছি। দেখো MCQগুলো পড়ার সময় তুমি অপশানগুলোও ক্রস চেক করবা, কারণ তুমি যদি সবগুলো অপশান ক্রস চেক করতে না শিখো, বা তোমার কাছে যদি অপশানের এক্সপ্লেনেশন না থাকে, তুমি MCQতে ভালো করতে পারবা না। এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার বোর্ডে এসেছে। তো তুমি মনে রাখবা, নর্মালি আমরা যেটা বলেছি যে আয়নিক যৌগগুলা সাধারণত পোলার হয়, আর সমযোজী যৌগগুলা পোলার এবং নন পোলার বোথ আচরণ করে। আর যারা নন পোলার তারা পানিতে অদ্রবণীয়। হ্যাঁ, তারা পানিতে অদ্রবণীয়। এটা খুব বেসিক কনসেপ্ট। এইটার এক্সপ্লেনেশনে গেলে আসলে অনেক কিছু বলা যাবে। সো আপাতত একটু মনে রাখো এটা। হ্যাঁ, অদ্রবণীয়, অদ্রবণীয়, ঠিক আছে। তাহলে এইখানে আমি দেখতে পাচ্ছি আয়নিক, 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 এইটা হইল তোমার সমযোজী। আচ্ছা, অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এই যে কার্বন টেট্রাক্লোরাইডকে আপনি সমযোজী বললেন, কিভাবে বললেন? দেখো তো, কার্বনের শেষ কক্ষপথে আছে 4টা ইলেকট্রন, তার মানে সে অধাতু। ক্লোরিনের শেষ কক্ষপথে আছে 7টা ইলেকট্রন, তার মানে সেও অধাতু। আর অধাতু অধাতু যে বন্ধন তৈরি করে তাকে আমরা বলি হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, তার পরবর্তী প্রশ্নে বলতেছে, নিচের কোন যৌগে আয়রনের সুপ্ত যোজনী 0? আয়রনের সুপ্ত যোজনী 0। সো আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি প্রথমে, এই যৌগ গঠন প্রক্রিয়াটাই এখানে হয়নি। সো এটাকে আমরা বিবেচনায় আনবো না। কেমন? তাহলে আমরা একটু দেখি পরের অপশানগুলো কি আছে। পরের অপশানগুলো বলতেছে FeNO3 2,
ওকে, এটা হইতে পারে, বাট এখানে শূন্য হবে না, কারণ সর্বোচ্চ 3 সক্রিয় 2, সেই ক্ষেত্রে হচ্ছে 1, সো এটা হচ্ছে না। Fe2SO3 আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ 3, সক্রিয় হচ্ছে 3, তাইলে 0। স্যার সক্রিয়টা কিভাবে বুঝলাম? এই যে দেখো সালফারের পাশে 3 আছে, মানে এই 3টা হচ্ছে আয়রনের সক্রিয় যোজনী, আয়রনের পাশে 2 আছে মানে এটা সালফেটের সুপ্ত যোজনী। বুঝতে পেরেছো? তাহলে আমার আর চেক করা দরকার নাই, আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি। এখন এই যে 23 নাম্বার একটা এমসিকিউ দেখতে পাচ্ছ, এখানে বলতেছে যে কোনটি অ্যানায়ন। অ্যানায়ন, অ্যানায়ন কি এটা আগে বুঝতে হবে। তুমি দেখো ক্যাটায়ন, ক্যাটায়ন মানে হচ্ছে ইলেকট্রন রিসিভ করা, তাই তো? আরেকটাকে বললাম আমরা ক্যাটায়ন মানে হচ্ছে ইলেকট্রন রিডিউস করা, মানে ত্যাগ করা। আর অ্যানায়ন মানে হইল ইলেকট্রন রিসিভ করা। ইলেকট্রন কি করা বলো তো? রিসিভ করা। তাহলে তুমি দেখো তো, আমরা একটু দেখি। এটা বলতেছে 12 যদি হয় 12, তাহলে আমরা বুঝলাম যে এইটা হইতেছে ধাতু, কারণ তার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। যদি হয় 16, তাহলে আমরা বুঝলাম এটা হইল অধাতু। দেখি তো 16 প্লাস, তাহলে এটা হলো কত? 2 আর হইল 2 আর হইল 8, 10। এটা দরকার নাই, এটা 12 না, এটা আসলে অ্যাকচুয়ালি 10টা ইলেকট্রন আছে, সো এটা হচ্ছে না। এখানে ইলেকট্রন আছে কয়টা? 2টা, 8টা আর হচ্ছে 5টা, তার মানে এটা হচ্ছে 15। ওকে, 15। সো এটা তো নিষ্ক্রিয় গ্যাস, কোনো কাজই করবে না। এটা যেহেতু 15, সে হচ্ছে তোমার কি করবে? সে হচ্ছে 15 নিষ্ক্রিয় হওয়ার জন্য ইলেকট্রন শেয়ার করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে, দুইটাই করতে পারে, তবে আমরা দেখেছি সে শেয়ার করে। তারপরে দেখো কি বলতেছে, এখানে কি আছে? 2টা, 8টা আর কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8। এটা কত হয়ে গেল? 2 8 8, 2 8 8। তো এটা তো নিষ্ক্রিয়। 17 প্লাস কীভাবে লিখলো? 18। পরেরটা তো হচ্ছেই না, এটা তো একই অবস্থা। 2 8 8, একই অপশান দুইবার চলে আসছে। সো এদিক থেকে চিন্তা করলে আমরা দেখতে পাচ্ছি বি নাম্বার অপশানটা ইলেকট্রন রিসিভ করার ক্ষমতা এই 4টার মধ্যে বেশি রাখে। এদিক থেকে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তার পরবর্তী যে প্রশ্নটা, সেখানে বলতেছে তুতের একটি অণুতে কয়টি পরমাণু আছে? খেয়াল করো, তুতের রাসায়নিক সংকেত কি বলতো? CuSO4, মানে কপার সালফেট ইন্টু 5 অণু পানি। একটু ক্যালকুলেশন করো, এখানে কপার আছে 1টা, সালফার আছে 1টা, অক্সিজেন আছে 4টা। খেয়াল করেছো? কয়টি পরমাণু আছে বের করতে বললে এইভাবে চিন্তা করতে হবে। পরে এখানে দেখো হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে 10টা, 5 দুগুণে 10। আমরা জানি অণু আর পরমাণু সবসময় গুণ হয়, তাহলে হাইড্রোজেন আছে 10টা প্লাস অক্সিজেন আছে 1টা, তাহলে 10 11 আর 4 হইল কত? 15। অক্সিজেন আছে 5টা। কেমনে আছে? এই যে 5 দিয়ে তো এটাকে গুণ করতে হবে, তাহলে 5 আর 10 15, 15 আর 4 19, আরেক 20, আরেক হচ্ছে 21, তাহলে যোগফল পাচ্ছি 21। তার মানে আমি দেখি যে আমার অপশানে এখন এই 21টা আছে কিনা, এইটা একটু আমাকে চেক করতে হবে। তাহলে দেখো, এই যে আমরা অপশান পেয়েছি, অপশানে আমরা দেখতে পাচ্ছি যে আমার এই অপশানে 21টার একটা অপশান আছে, সেটা হচ্ছে ডিতে। ক্লিয়ার? সেটা হচ্ছে ডিতে। ওকে, নাইস। এবার দেখো 25 নাম্বার এমসিকিউতে কি বলতেছে, ওজন অণুর সংকেত কোনটা? ওজন অণু তুমি মনে রাখবা, ওজন মানেই হইল O3। একদম মুখস্থ করে ফেলো, খেয়ে ফেলো। তারপরে নিচের কোন মৌলের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন সংখ্যা ভিন্ন? তুমি মনে রাখবা, একটু আগেই বলেছি, যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে কোনো মৌলের শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে তাকে যোজ্যতা ইলেকট্রন বলে। আর যোজনী হচ্ছে একটা মৌল কতগুলো অন্য মৌলের সঙ্গে যুক্ত হতে পারবে সেই ক্ষমতাকে বোঝায়। তুমি একটু দেখো যে এইখানটাতে সোডিয়াম যেটা আছে, জিঙ্কের যোজনী হচ্ছে 2, কিন্তু তার শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2 না, অবভিয়াসলি এটা আমরা জানি। সোডিয়াম এর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা বলো তো? সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 1টা, হ্যাঁ, এবং সোডিয়ামের যোজনী হচ্ছে কত?
1। তাহলে এটা তো আমাকে বলছে কোনটা ভিন্ন, বাট এটা তো সেম হয়ে গেল। একটা ইলেকট্রন আছে, আবার একটাই মানে সে ত্যাগ করে দেয়, সো তার দুইটাই সেম। ম্যাগনেসিয়াম দেখো ওর শেষ কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, আবার সে দুইটাই ত্যাগ করতে পারে, সো এইটা তো মানে দুইটাই সেম হয়ে গেল। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। একটু দেখি তো ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা এইভাবে দেখি, তাহলে দেখব শেষ কক্ষপথে ইলেকট্রন 7টা, বাট তার যোজনী হচ্ছে 1, কারণ সে একটা ইলেকট্রন রিসিভ করে নিষ্ক্রিয় হয়। তাহলে আমার এই অবজেক্টিভের জন্য সঠিক উত্তর হচ্ছে ক্লোরিন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো কি বলছে, অ্যালুমিনিয়াম ফসফেটের অণুতে পরমাণু সংখ্যা কত? তোমাকে একটু এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অ্যালুমিনিয়ামটা লেখো, আর লেখো হচ্ছে ফসফেট, লেখা শেষ। এবার যোজনীটা বসাইতে হবে। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? 3। ফসফেটের কত? 3। তাহলে এটা ক্রস করে যদি আমরা বসাই, তাহলে এটা যা আছে তাই থাকবে। এবার আমরা একটু কাউন্ট করি। অ্যালুমিনিয়াম আছে এখানে একটা, ফসফরাস আছে একটা, আর অক্সিজেন আছে 4টা। 4, 5, 6। তাহলে এইটার যোগফল যেহেতু 6, তার মানে এর ভেতর টোটাল পরমাণু আছে 6টা। আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। তারপরে নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? অবজেক্টিভ নাম্বার 28। নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক? হ্যাঁ, একটু খেয়াল করো। ফসফোনিয়াম এটা হইল PH4+, সালফেট SO4 2-, নাইট্রেট এটা হইল NO3-, কার্বনেট CO3 2-। এই যে 4টা কম্পাউন্ড লিখলাম, এর মধ্যে শুধুমাত্র ধনাত্মক হচ্ছে এই প্রথমটা ফসফোনিয়াম, আর বাকিগুলা ঋণাত্মক। তোমরা যখন এইটার বক্সটা পড়বা তখন তুমি আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবা। কেমন? পরবর্তী প্রশ্ন, নিচের কোন অণুতে মুক্তজোড় ইলেকট্রন বেশি? মুক্তজোড় ইলেকট্রন বেশি, এটা তো আমাকে বের করতে হবে। কেমনে বের করব? এই প্রথম অপশন হলো N2, তারপরের অপশন হলো O2, তারপরের অপশন হলো Cl2, তারপরের অপশন হলো H2। এইগুলো আমরা অলরেডি পড়েছি। দেখো নাইট্রোজেন আর নাইট্রোজেন এর মধ্যে এই 3টা গঠন করে, আর 2টা ফাঁকা থাকে। অক্সিজেন এর মধ্যে 2টা ইলেকট্রন শেয়ার হয়, আর প্রত্যেকে 4টা করে থাকে। ক্লোরিন এর মধ্যে এরকম একটা থাকে, এই একটা আরেকটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। আর এই হাইড্রোজেনের বেলায় কোনো মুক্তজোড় ইলেকট্রনই থাকে না। সো হাইড্রোজেনের যেহেতু কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, সো এইটা আমরা চিন্তা করব না, এটা বাদ। তারপরে দেখো প্রশ্নে কি বলেছে, মুক্তজোড় ইলেকট্রন বেশি কোথায়? দেখি তো, 1, 2, 3, 4, 5, 6। সো এইখানে 6টা মুক্ত জোড় আছে, তার মধ্যে ইলেকট্রন আছে 12টা। এর মধ্যে মুক্ত জোড় আছে 4টা, ইলেকট্রন আছে 8টা। এর মধ্যে মুক্ত জোড় আছে 2টা, ইলেকট্রন আছে 4টা। তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছ? ক্লোরিন হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে পরবর্তী প্রশ্নে কি আছে, ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে ফসফেট যৌগমূলক বিদ্যমান কতগুলা? তাহলে আমরা আবার যৌগটা একটু লিখি। ম্যাগনেসিয়াম লিখব, আর লিখব ফসফেট। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত বলো তো? 2, আর ফসফেটের হচ্ছে 3। তাহলে যোজনীগুলো আমরা জানি সবসময় কি হয়, শিফট হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো ম্যাগনেসিয়ামের পাশে হচ্ছে 3, আর ফসফেটের পাশে হচ্ছে 2। তাহলে আমাদের এখানে ফসফেট যুক্ত হইল কয়টা বলো তো দেখি? ফসফেট হইল 2টা। তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে কতটি ফসফেট যৌগ আছে? ম্যাগনেসিয়াম ফসফেট যৌগে ফসফেট যৌগ আছে 2টি। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হওয়ার কথা। সো আমরা যাই পরের এমসিকিউতে। 31 কি বলতেছে? সিলিকন টেট্রাক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ওকে, আমরা একটু বিক্রিয়াটা লিখি। সিলিকন টেট্রাক্লোরাইড, আচ্ছা, আর বিক্রিয়া করতেছে পানি। আমি তোমাদেরকে বিক্রিয়া শেখাবো, তার আগে একটা বিষয় একটু দেখো। সিলিকনটা তো আমরা এটাকে এইভাবেও লিখতে পারি, সিলিকন টেট্রাক্লোরাইড প্লাস H+ আর হচ্ছে OH-। ওকে, কারণ তুমি যখন পানিটাকে ভাঙবে না,
তুমি যখন পানিটাকে ক্যালকুলেশন করবে তখন এইটার স্ট্রাকচারটা এরকম দাঁড়াবে H প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস। বুঝতে পেরেছো? এটা খুব সিম্পল একটা ব্যাপার। সো আমরা দেখি সিলিকন প্লাস ক্লোরিন মাইনাস হাইড্রোজেন প্লাস OX মাইনাস। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে সিলিকনের সঙ্গে যাবে হচ্ছে OH, আর বাকি থাকবে এই যে কে বাকি থাকবে হাইড্রোজেন আর ক্লোরিন। তো আমরা এখান থেকে পাবো 4HCl। আর এইখানে দেখো সিলিকনের ভ্যালেন্সি 4, হাইড্রোক্সাইডের 1, সো আমরা লিখতে পারবো SiOH হোল 4। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে বি। সঠিক উত্তর হচ্ছে বি। এখন তুমি বলতে পারো স্যার সিলিকনের ভ্যালেন্সি তো আমি জানি না স্যার, আপনি কিভাবে লিখলেন? এই যে দেখো, এটাকে বলা হয় যোজনী চুরি করা। খেয়াল করো তুমি, যোজনী চুরি করা কিভাবে? এই যে দেখো, ক্লোরিনের পাশে 4, এই 4 তাহলে কার? সিলিকনের। সিম্পল। এই যে দেখো হাইড্রোজেনের পাশে 2, এই 2 তাহলে কার ভ্যালেন্সি? অক্সিজেনের। যদি তোমার একান্তই যোজনী মনে না থাকে, এটা তুমি এইভাবে মনে রাখতে পারো। এটা সব সময় তুমি সাকসেসফুল হবা এরকম না, বাট বিপদ থেকে উদ্ধার হতে পারবা। তার পরবর্তী প্রশ্ন, PCl5 যৌগে বন্ধনজোড় ইলেকট্রন 5টা, অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটেছে কেন্দ্রীয় পরমাণু P। লেটস চেক। PCl5 P, তাহলে এর শেষ কক্ষপথে অ্যাজ উই নো ইলেকট্রন থাকে 5টা, সো এখানে যুক্ত হবে 5টা ক্লোরিন, তাই তো? আচ্ছা, সো আমাকে এখন চিন্তা করতে বলছে শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু নিয়ে। তো যদি কেন্দ্রীয় পরমাণু নিয়ে চিন্তা করি তাহলে দেখো যে এই যে কেন্দ্রীয় পরমাণুকে ফসফরাস, ওকে আমি পেয়ে গেছি, সঠিক 3 নাম্বারটা। অষ্টক নিয়মের ব্যতিক্রম ঘটছে কিনা দেখি। ফসফরাসের ছিল 5টা ইলেকট্রন আর যুক্ত হইল 5টা ক্লোরিন, তাহলে এখন এর হয়ে গেল 10টা। আবার দেখো ক্লোরিন, প্রত্যেকটা ক্লোরিনের ছিল 7টা, যুক্ত হয়েছে একটা করে ইলেকট্রন, তাইলে আমরা বলতে পারি তাহলে ক্লোরিনের আছে 8টা। তাহলে একটু খেয়াল করো, শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকলে যদি আমরা নিষ্ক্রিয় বলি, কিন্তু এখন তো ফসফরাসের হয়ে গেছে 10টা। এই টার্মটাকে বলা হচ্ছে অষ্টক সম্প্রসারণ। বুঝছো? এইটাও কিন্তু অষ্টকের মধ্যেই পড়ে, বাট এটা আলাদা একটা রুলস, অষ্টক সম্প্রসারণ। সো অষ্টক নিয়মে ব্যতিক্রম তো ঘটেছে অবশ্যই। আর দেখো তো বন্ধন জোড় কয়টা আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। সো প্রথম অপশনটাও সঠিক। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এইখানে MCQ 3টাই অপশানই সঠিক হবে। তারপর আসো, ক্যালসিয়াম ফসফেটে মোট পরমাণুর সংখ্যা কত? এটা মনে হয় একটু আগে করে আসছিলাম না? আচ্ছা, না করলে আবার করে দিচ্ছি। দেখো ক্যালসিয়াম আর হইল ফসফেট, ক্যালসিয়ামের যোজনী 2, ফসফেটের 3, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। চলো এবার ক্যালকুলেশন করি। ক্যালসিয়াম আছে 3টা, ফসফেট আছে, সরি ক্যালসিয়াম আছে 3টা, ফসফরাস আছে 2টা, আর অক্সিজেন আছে 8টা, যোগ করলে এটা হচ্ছে 13। দেখি অপশানে আছে কিনা। অপশানে আছে, 13টা পরমাণু এখানে আছে। তারপরে 34 নাম্বার MCQ, সোডিয়াম ক্লোরাইড ক্যাটায়নে ইলেকট্রন বিন্যাসের নিম্নের কোনটির সমর্থন করে? আচ্ছা দেখো প্রশ্নটা বোঝো, সোডিয়াম ক্লোরাইডের ক্যাটায়ন, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস, তাহলে এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, সোডিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, আর এই ক্লোরিন এইটা হচ্ছে অ্যানায়ন। ক্লোরিনটা হচ্ছে কি বলতো? অ্যানায়ন। সো ক্যাটায়ন কার মতো অবস্থা প্রাপ্ত হয়? সোডিয়াম ক্যাটায়ন কিভাবে হয়? একটা ইলেকট্রন ত্যাগ করে, একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়, রাইট? তুমি দেখো তো সোডিয়ামের ইলেকট্রন ছিল কয়টা? 11টা, প্রোটন ছিল 11টা, সে একটা ইলেকট্রন দিল, হয়ে গেল 10, তাই না? এইটা আমাকে এখন দেখতে হবে এই 3-4টার মধ্যে ইলেকট্রন দেওয়া এবং নেওয়ার পরে কার কাছে 10টা ইলেকট্রন আছে এটা। সো দেখো অ্যালুমিনিয়াম 13টা ছিল, 3টা দিয়ে দিয়ে হয় 10, ক্যালসিয়াম 2+, 18টা ছিল, 2টা নিয়ে হয়, সরি মানে 20 ছিল, তাই না? 2টা দিয়ে সে হয়ে গেছে 18। লিথিয়াম এটা তো না, পটাশিয়াম ছিল 19, ও হয়ে গেছে 18। তাহলে আমি দেখতে পাচ্ছি সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম, কারণ অ্যালুমিনিয়ামেরও ইলেকট্রন দেওয়ার পরে 10, সোডিয়ামেরও ক্যাটায়নের অবস্থায় 10। সো সঠিক উত্তর অ্যালুমিনিয়াম 3+।
পরবর্তী প্রশ্নে PCl3 যৌগে কতটি মুক্তজোড় ইলেকট্রন আছে? তাহলে এই যে পি 1 2 3, তাহলে এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, এই যে ক্লোরিন, তাহলে আমি একটা ক্লোরিন দিয়ে দেখাচ্ছি। একটা ক্লোরিনে কয়টা বলছে? মুক্তজোড় আছে 3টা। তাহলে ক্লোরিন আছে আমাদের 3টা, তাহলে 3টা ক্লোরিনে মুক্তজোড় হবে কয়টা? 9টা। ঠিক আছে, বলতেছে PCl3 যৌগে, সো ফসফরাসের শেষ কক্ষ বলতো 5টা ইলেকট্রন, এর মধ্যে 3টা যুক্ত হচ্ছে, তাহলে আমার এখানে থাকবে কয়টা বলো তো? মুক্তজোড় ইলেকট্রন। ও আচ্ছা, এটা দরকার নাই। দরকার আছে। তাহলে এইটার মুক্তজোড় হবে 10টা, কারণ প্রত্যেকটা ক্লোরিনে 3টা করে 9টা, আর একটা ছিল ফসফরাস, তাহলে মোট হইল কয়টা বলো তো? 10টা। আচ্ছা, এবার আসো ক্লোরিন মাইনাসের ইলেকট্রন বিন্যাসের অনুরূপ। আচ্ছা, ক্লোরিন মাইনাস মানে কি? ক্লোরিন সে যদি একটা ইলেকট্রন রিসিভ করে তাইলে হয় ক্লোরিন মাইনাস। কিভাবে হয় দেখো তো? ক্লোরিনের ইলেকট্রন কয়টা? 17টা। ক্লোরিনের প্রোটন কয়টা? 17টা। সে একটা ইলেকট্রন রিসিভ করলে তার ইলেকট্রন হয় কয়টা? 18টা। সো খেয়াল করো, ইলেকট্রন একটা বেশি, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, দ্যাটস ওয়াই আমরা এখানে লিখি হচ্ছে ক্লোরিন মাইনাস। নিশ্চয়ই বুঝতে পেরেছ? সো ক্লোরিন মাইনাসে আমি ক্যালকুলেশন করে পাইলাম ইলেকট্রন আছে কয়টা? 18টা। এবার আমি অপশানে দেখব যে কার 18টা ইলেকট্রন আছে। ক্যালসিয়াম 2+, ওর 20টা ছিল, 2টা ত্যাগ করে দিয়ে 18 হয়ে যায়, ওকে ফাইন। আর্গনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি 18টা। স্ক্যান্ডিয়াম অ্যাটমিক নাম্বার পারমাণবিক সংখ্যা 21, ও 3টা ইলেকট্রন ত্যাগ করে দেয়, তার জন্যই তো প্লাস হয়েছে, তাহলে এটাও সঠিক। তার মানে আমি দেখলাম আমার 36 নাম্বার MCQতে আমার 3টা অপশানই সঠিক। তাহলে আমি এখানে কি দাগাবো? আমি এখানে বলবো সঠিক উত্তর হচ্ছে 1 2 এবং 3। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী MCQটা আমরা একটু দেখি। কি আছে এটাতে? বলতেছে নিচের কোন যৌগে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে? তাহলে নিয়নের ইলেকট্রন বিন্যাস কি? নিয়নের অ্যাটমিক নাম্বার তো হচ্ছে 10। আমি দেখব দেওয়া নেওয়ার পরে কার 10 হয়। দেখো তো, ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়ামের 20টা থাকে, ও 2টা দেয় 18, আর অক্সিজেনের ছিল তো তোমার 6টা, ও 2টা নিয়ে হয়ে যায় হচ্ছে শেষ কক্ষপথে 8টা। ওকে, পরে এই যে ক্যালসিয়াম ব্রোমাইড, এটা তো আরও হবে না। তারপরে হইল এই যে Na2O, দেখো এটা 10টা হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছিল আমাদের। Na2O, সোডিয়ামের একটা ইলেকট্রন থাকে, সে ত্যাগ করে দেয়, হয়ে যায় 10টা। অক্সিজেন নিয়ে নেয় 2টা, ওরও হয় 10টা। তার মানে অক্সিজেন 2টা নিলে 10টা হয়ে যায়, কারণ আগেই তো তার ছিল কয়টা? 8টা। সো এখন এইটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, জিঙ্ক নাইট্রেট যৌগে নাইট্রেটের আয়নের মোট সংখ্যা কত? জিঙ্ক নাইট্রেট, দেখো জিঙ্ক আর হচ্ছে নাইট্রেট, জিঙ্ক নাইট্রেট। তাহলে তুমি দেখো নাইট্রেটটা কত? জিঙ্কের 2, নাইট্রেটের 1, তাহলে এটা হবে 2, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 2। হ্যাঁ, 2টা পেয়ে গেছি আমরা, বুঝতে পেরেছো? সঠিক উত্তর হচ্ছে 2। তারপরে খেয়াল করো, ভেন্ডার ওয়ালস শক্তি দ্বারা আবদ্ধ নিচের কোন যৌগটা? তো আমরা জানি যে সমযোজী যৌগগুলা ভেন্ডার ওয়ালস আকর্ষণে থাকে। তুমি মনে রাখবা যে সমযোজী যৌগ ভেন্ডার ওয়ালস, সমযোজী যৌগ ভেন্ডার ওয়ালস আকর্ষণ দ্বারা যুক্ত থাকে। এটা বিজ্ঞানী ভেন্ডার ওয়ালস আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে আমরা এটা বলতে পারি। সো আমরা দেখতে পাচ্ছি এটা আয়নিক, এটা আয়নিক, এটা আয়নিক, একটাই সমযোজী যৌগ আছে, সেটা হচ্ছে H2S। এখন আয়নিক কেমনে বুঝলাম? সবগুলাই ধাতু আর অধাতু। দেখো সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, আয়নিক যৌগ। ম্যাগনেসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, আয়নিক যৌগ। ম্যাগনেসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, আয়নিক যৌগ। বুঝতে পেরেছো? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। পরবর্তী MCQ দেখো, MCQ নাম্বার 40। নিচের কোনটা একাধিক যোজনী প্রদর্শন করে? আমার মনে হয় তোমরা এই লেখাটা দেখতে পাচ্ছ না, আমি একটু কারেকশন করে দেই। এখানে আছে হচ্ছে KK, এখানে আছে 1 নাম্বার অপশানে অ্যালুমিনিয়াম, 2 নাম্বারে আছে সিলিকন,
3 নম্বরে ফসফরাস, 4 নম্বরে হচ্ছে সালফার। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি যে একাধিক যোজনী প্রদর্শন করে কোন মৌল, আমরা জানি এটা হচ্ছে সালফার মহাশয়। এটা করে আবার ফসফরাসও করে। তাহলে দেখি এই দুইটা কোথায় আছে, এই যে অপশন বিতে আছে ফসফরাস আর সালফার। পেয়েছো? ওকে। তারপরে দেখো সালফার ডাইঅক্সাইড যৌগে কতটি বন্ধন জোড় ও মুক্ত জোড় ইলেকট্রন আছে। তাহলে একটা খেয়াল করো, সালফার ওর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? 6টা। ডাইঅক্সাইড মানে অক্সিজেন হলো 2টা। সো আমি একটা অক্সিজেন দিলাম আর একটা অক্সিজেন দিলাম, এই তৈরি করলো, আবার ওদের লাস্ট কক্ষপথে আরও 4টা করে থাকলো। তাহলে আমি দেখতে পাচ্ছি বন্ধন জোড় আছে 4টা, তাই না? বন্ধন জোড় আছে 4টা, মানে বন্ড পেয়ার বিপি আছে 4টা, আর মুক্ত জোড় আছে কয়টা? 1 2 3 4 5টা। এলপি আছে কয়টা? 5টা। তাহলে 4 আর 5-এর কম্বিনেশন আছে কি? আছে। এই যে অপশান ডিতে 4 আর 5-এর কম্বিনেশন এখানে আছে, তাই না? ক্লিয়ার হয়েছে তো নিশ্চয়ই? আচ্ছা, পরের প্রশ্নটা কি? কার্বন ডাইঅক্সাইডের অণুতে প্রতিটি অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন সংখ্যা কত? এটা একটা প্রশ্ন। কার্বন ডাইঅক্সাইডের প্রতিটি অণুতে, আচ্ছা CO2, তার মানে কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। তাহলে এর সঙ্গে একটা অক্সিজেন যুক্ত হইল, ভালো কথা, আর একটা অক্সিজেন যুক্ত হইল, আরও ভালো কথা। শেয়ারকৃত ইলেকট্রন কয়টা? অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন কয়টা? এই অক্সিজেন 2টা, ওই অক্সিজেন 2টা। তাহলে অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন মোট কয়টা হচ্ছে বলো তো? অক্সিজেনের শেয়ারকৃত ইলেকট্রন হচ্ছে 4টা। মানে একটা অক্সিজেন 2টা শেয়ার করে আর একটা অক্সিজেন 2টা শেয়ার করে 4টা। সালফারের সঠিক সংকেত, এইটা মুখস্থ করে ফেলাও। সালফারের সঠিক সংকেত হচ্ছে S8। সালফারের সঠিক সংকেত হচ্ছে S8। তারপর দেখো ফসফেট আয়নের যোজ্যতা কত? ফসফেট আয়নের যোজ্যতা কত? এখানে যোজ্যতা বলতে যোজনীকেই বোঝানো হয়েছে। কেমন? ফসফেট, এর যোজনী হচ্ছে 3। এটা একটা মুখস্থ প্রশ্ন। তারপরে ধনাত্মক যৌগমূলক কোনটা, এটা বলতেছে। দেখো এই যে ফসফোনিয়াম, একটু আগেও পড়িয়েছি, এগুলো সব বোর্ডে আসা, বুঝছো? কার্বনেট CO3 2-, নাইট্রেট এটা হইল NO3, তারপরে হলো ফসফেট, এটা হলো PO4 3-। তাহলে ধনাত্মক যৌগমূলক তো আমি একটাই পাচ্ছি, এটা কে? এটা হইতেছে ফসফোনিয়াম। ক্লিয়ার? ওকে। তারপরে তুতের ভিতরে কত অণু পানি থাকে, এটা তোমাকে বের করতে বলছে। তুতের সংকেতটা লিখে ফেলি, CuSO4.5H2O। সো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 অণু পানি থাকে, এই যে 5 অণু পানি, ঠিক আছে? তারপরে বলতেছে নিচের উদ্দীপকটি আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। ওকে, দিলাম। এখানে কি আছে আমরা একটু আইডেন্টিফাই করি। এখানে কয়টা আছে? 2টা, তারপরে 8টা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, দ্যাট ইজ ক্লোরিন। আর এখানে আছে 2টা, 8টা, তারপরে আছে কি ব্যাপার 2, এটা তো 19, তার মানে এটা হলো পটাশিয়াম, আর এটা হচ্ছে ক্লোরিন। এখানে 17টা, তাহলে এটা হলো পটাশিয়াম ক্লোরাইড। এটা তো তোমরা অলরেডি মনে হয় বুঝে গেছো। আমার মনে হয় তোমরা এটা পারবা, ঠিক আছে? আমরা অলরেডি 47 নাম্বারের কোয়েশ্চেনে চলে এসেছি, আমাদের আর 3টা MCQ বাকি আছে, ঠিক আছে? সো এবার দেখো যে PCl3 যৌগে ফসফরাসের সুপ্ত ও সক্রিয় যোজনী কত? সো PCl3 এইটার সুপ্ত যোজনী ফসফরাসের, তাহলে যদি বের করতে হয় ফসফরাসের সর্বোচ্চ 5, সক্রিয় 3, তাহলে সুপ্ত যোজনী হচ্ছে 2 আর সক্রিয় হচ্ছে 3, তাহলে কম্বিনেশন হলো 2 আর 3-এর। তাহলে এই হইল আমাদের। তুমি কিন্তু এখানে 3 আর 2 দাগাইতে পারবা না, তোমাকে কিন্তু বলে দিচ্ছে প্রথমে সুপ্ত তারপরে সক্রিয়। তাহলে সুপ্ত পেয়েছি 2, তাই 2 আগে নিলাম, আর সক্রিয় পেয়েছি 3, তাই 3 পরে লিখলাম। কেউ যদি মনে করে যে এই 1 নাম্বার অপশনটাও সঠিক, সে কিন্তু আসলে ভুল করবে। এটা করা যাবে না, বুঝছো? এটা করা যাবে দন্তন্বয় আকারে না। আচ্ছা, বলতেছে এক্স এবং ওয়াই অধাতব মৌলের পারমাণবিক সংখ্যা 15 আর 17। সো 15 নাম্বারটা হইতেছে ফসফরাস, 17 নাম্বারটা হইল ক্লোরিন। আমরা আইডেন্টিফাই করে ফেললাম। এবার দেখি আমাদের এখানে ঝামেলাটা কি। ফসফরাস আর ক্লোরিন দিয়ে কি XY3 পসিবল? XY3 মানে PCl3 পসিবল। XY5 পসিবল?
PCl5 পসিবল, XY4 পসিবল, কোনোভাবেই পসিবল না। কেন পসিবল না? কারণ ফসফরাসে তো 4টা ভ্যালেন্সি নাই, এটা হবে কোত্থেকে? তাহলে সঠিক উত্তর হলো 1 আর 2, পেয়ে গেছি। আচ্ছা, এক্স এবং ওয়াই অধাতব মৌলের পারমাণবিক সংখ্যা আবার 15 এবং 17, তার মানে আমরা বুঝে গেলাম এরা ফসফরাস আর ক্লোরিন। কোন ধরনের বন্ধনের মাধ্যমে যৌগ তৈরি করে? দেখো, ফসফরাসের শেষ কক্ষপথে 5টা আর ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা, তাহলে এইটাও অধাতু, এইটাও অধাতু, তাহলে অধাতু আর ধাতু মিলে যে বন্ধন তৈরি করে তাকে আমরা সমযোজী বন্ধন বলি। ঠিক আছে? সো আজকের ক্লাসে আমরা অলরেডি 50 MCQ সলভ করেছি। ঠিক আছে? সো তোমাদের এই 50টা MCQ পড়ার পরে আর কোনো MCQ এই অধ্যায় থেকে লাগবে না, যদি তোমরা এগুলো বোঝো। সো অনেকেই আছো বুঝবা, অনেকেই বুঝতে একটু কষ্ট হবে। যাদের প্রবলেম হয় তারা আমাদের ফেসবুক বা ইউটিউবের কমেন্ট সেকশানে গিয়ে একটু লেখো, আমাদেরকে একটু জানাও, আমরা তোমাদের সেই প্রবলেমগুলো আবার সলভ করে দিব। কেমন? তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার দাও ভিডিওটা, সবাই দেখুক, কারণ অন্যের ভালো করলে তোমার নিজেরও ভালো হবে ইনশাল্লাহ। সো আমার মনে হয় তোমরা আমার কথা বুঝতে পেরেছো। সো আগামী ক্লাসে কোন টপিকের উপর ক্লাস নিলে তোমাদের জন্য ভালো হয় সেটা একটু আমাকে জানিও, সেইভাবে আমরা পরবর্তী ক্লাস তোমাদেরকে দিব। ঠিক আছে? সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।